স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো ইকুইভ্যালেন্ট সার্কিটটাই এরকম একটা ছিল। আমরা এখানে যেটা করেছিলাম, আহ, এদিকটাতে আমাদের আউটপুট টার্মিনাল ছিল, এটা আমাদের ইনভার্টিং টার্মিনাল ছিল, এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল ছিল। এবার এখান থেকে যেটা হয়েছিল, ফিডব্যাক নেওয়া হয়েছিল, ফিডব্যাক নিয়ে এখানে আমাদের ধরো একটা ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চে আমাদের সাপোজ একটা ইম্পিডেন্স আমরা দেখিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা একটা ইন্ডাক্টর হিসাবে দেখানো, কিন্তু আমরা মানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা যখন এঁকেছিলাম ওটা একটা ইম্পিডেন্স হিসাবে শো করেছিলাম। আর এখানে আমাদের কি ছিল, এখানে ছিল হচ্ছে একটা আরেকটা ইম্পিডেন্স, যেটা হচ্ছে একটা ক্যাপাসিটার, আর এখানে আরেকটা ক্যাপাসিটার ছিল। এরকম ছিল সিচুয়েশনটা। এটা সাপোজ ছিল Z3, এটা ছিল আমাদের Z1, আর এইটি ছিল আমাদের Z2। এইটার যেটা করা হয়েছিল, এই জায়গাটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়েছিল, এরকম গ্রাউন্ড করা ছিল। আর এখান থেকে একটা ফিডব্যাক নেওয়া হয়েছিল, যে ফিডব্যাকটা আমাদের এখানে ফিড করে দেওয়া হয়েছিল, তাই তো? এটাকে আমাদের এই ইনভার্টিং টার্মিনালের এখানে আমার ফিড করে দেওয়া হয়েছিল। আচ্ছা, এইখান দিয়ে একটা জিনিস আমরা দেখিয়েছিলাম, মানে এইটা হচ্ছে এই যে টার্মিনাল, যেটা আমাদের নন ইনভার্টিং টার্মিনাল, সেখানে তো আমাদের একটা ভোল্টেজ মানে এই গ্রাউন্ডেড করাই আছে, এটা গ্রাউন্ডেড করাই আছে। আর অন্যদিকে ইনভার্টিং যে টার্মিনাল, সেখানে একটা ফিডব্যাক ভোল্টেজ ঢুকছে। এখন আমরা এইটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট হিসাবে যখন দেখিয়েছিলাম, প্রাইমারির দিকটাতে ইম্পিডেন্স তো ইনফিনিটি, এটা হচ্ছে ইনপুট সাইড। আউটপুট সাইডে এর সাপেক্ষে একটা ভোল্টেজ তো তৈরি হবে। প্রাইমারিতে আমার এখানে এই যে দুটো টার্মিনাল, তার মধ্যে একটা ভোল্টেজ পড়ছিল, সাপোজ সেই ভোল্টেজের মান হচ্ছে সে ভিআই। এখানে যদি ভিআই ভোল্টেজ পড়ে, তার জন্য আমাদের এই যে এই দিকটা মানে আউটপুটের দিকটা, সেখানে একটা ভোল্টেজ তৈরি হওয়ার কথা, এবং আউটপুটের একটা ইম্পিডেন্স আছে, সেই ইম্পিডেন্সের মান হচ্ছে R0 আমরা ধরে নিচ্ছি। এখানে যেটা ইম্পিডেন্স আছে বা রেজিস্ট্যান্স আছে, এইটাকে মান আমরা ধরে নিচ্ছি R0 বা R0 যাই বলো। আর এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, যেটা ইনডিউসড ভোল্টেজ হচ্ছে এখানে, তার মানটা আমরা ধরে নিচ্ছি কত না AV ইন্টু ভিআই। একটা মাইনাস সাইন বসাবো, এর কারণ হচ্ছে যেহেতু ভোল্টেজটা আমার নেগেটিভ, কারণ ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজটা পড়েছে, নন ইনভার্টিংটা গ্রাউন্ডেড আছে, তার জন্য আমরা ভিআইটা অ্যাকচুয়ালি এখানে আমাদের মাইনাস ভিআই, যে কারণে আউটপুট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মাইনাস এভি ইন্টু ভিআই। আমরা এই জিনিসটা আগে যখন আমরা অপ্যাম্প করেছিলাম তার মতোই সিমিলার, কেবলমাত্র আমরা এখানে আইডিয়াল অপ্যাম্পের ক্ষেত্রে তো আর ওটাকে কনসিডার করি না, এখানে আমরা আর ওটাকে দেখিয়েছি, এখানে আর ওটাকে কনসিডার করা হয়েছে। ঠিক আছে? তো আগের দিনে যতদূর আমরা ক্যালকুলেশনটা করেছিলাম, সেটা কতদূর ছিল? ক্যালকুলেশন আমরা কিছুটা তো করেছিলাম এই সার্কিটটার ক্ষেত্রে, এবং সেই সার্কিটে আমাদের যেটা বেরিয়েছিল এ ইন্টু বিটা করে যেটা বেরিয়েছিল, সেটা ফাইনালি কত স্যার বেরিয়েছিল? স্যার এ ইজ ইকুয়াল টু মাইনাস এভি ইন্টু জেড ইকিউ বাই আর জিরো প্লাস জেড ইকিউ, এই পর্যন্ত করেছিলেন তো? হ্যাঁ, আমি তারপরে ওটাকে তোমাদেরকে Z1 Z2 Z3 মানগুলো ঘরে বসিয়ে করতে বলেছিলাম। হ্যাঁ, ওইটা দিয়ে ভেঙে দেখিয়েছিলেন, জেড ওয়ান জেড টু জেড থ্রি মান দিয়ে ভেঙে দেখিয়েছিলেন। সেটা আমি বলেছিলাম যে তোমরা একটু করতে। তো আমি দেখো যেটা করেছিলাম, আমার যতদূর এখানে করা ছিল, হ্যাঁ আমি আমি তারপর থেকে বলছি। আমার যেটা বেরিয়েছিল এ আর বিটা, এই দুটোর গুণফল, যেখানে এটা হচ্ছে এই যে অ্যাম্প্লিফায়ার যেটা আছে আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, তার যে ওভারঅল গেইন, যে ভোল্টেজটা আমাদের আউটপুটে আসছে, সেটাকে আমরা ভি আউট নাম দিচ্ছি। এই ভি আউট আর ডিভাইডেড বাই যেটা আমাদের ভি ইন, যেটা আমাদের এখানে ইনপুটে পড়ছে, ভি ইন অর্থাৎ ইনপুটে যেটা পড়ছে, আর ভি আউট মানে যেটা আউটপুটে পাচ্ছি, ভি আউট বাই ভি ইন, এই রেশিওটাকে বলা হচ্ছে এ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এ। এখন এ ইন্টু বিটা, এই জিনিসটা আমরা ক্যালকুলেট করেছিলাম আগের দিন, এবং তার মান কত বার হয়েছিল? এটার মান বার হয়েছিল মাইনাস এভি ইন্টু Z1 Z2, মাইনাস এভি ইন্টু Z1 Z2 ডিভাইডেড বাই কত ছিল, ডিভাইডেড বাই আর ও
মাল্টিপ্লাইড বাই হয়েছিল হচ্ছে Z1 প্লাস Z2 প্লাস Z3 Z1 প্লাস Z2 প্লাস Z3 প্লাস সামথিং এসছিল, সেখানে এসছিল আমার Z2 ইন্টু Z1 প্লাস Z2, Z2 ইন্টু Z1 প্লাস Z2। এই ইকুয়েশন আমি বলেছিলাম Z1 এর জায়গায় Z1 এর যা ভ্যালু অর্থাৎ 1/j ওমেগা c সেটা বসানোর জন্য, Z2 এর জায়গায় Z2 এর যা ভ্যালু অর্থাৎ 1/j ওমেগা c2 সেটা বসানোর জন্য, এবং Z3 যেটা সেটার জায়গায় তার যা ভ্যালু অর্থাৎ j ওমেগা l ওইটাকে বসানোর জন্য। এটা আমি বলেছিলাম। এখন এই ভ্যালুগুলো যদি বসাও, কেউ কি ক্যালকুলেশন করেছো? কেউ সময়টা কি করেছো ঘরে? এটা ফার্দার স্যার উপরে একটা টার্ম আসবে তো স্যার আটকে গেছে, হয়নি। আটকে গেছে? স্যার ওখানে একটা টার্ম আসবে যে কোন টার্ম আসবে এখানে? উপরে Z1 Z2 Z2 Z3 আসবে। দেখি আগের দিনের ক্যালকুলেশনটা দেখি দাও। আচ্ছা আচ্ছা, এইরকম এসেছিল না, Z2 ইন্টু Z1 প্লাস Z3 এসেছিল। Z2 ইন্টু Z1 প্লাস Z3, আমি এটা আগের দিন একটা কপি করি তাহলে। এই জিনিসটা আমাদের এসেছিল, এইরকম এসেছিল। আচ্ছা, এই টার্মটা এসেছিল না আমার উপরে, এই জায়গাটা আমার তাহলে একটু চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি ওটাই আসবে AV ইন্টু যেটা আমাদের হচ্ছে Z2 ইন্টু, এটা তো শুধু এ আসছে না, হ্যাঁ বলো। মানে এটা তো শুধু এ আসছে, মানে ও গেমটা আচ্ছা, শুধু এটা এ আসছিল, সরি এটা হচ্ছে শুধুমাত্র এ বিটাটা নয়, বিটা এখনো আসেনি। এ বিটাটা আমরা পরে করে দেখাবো, ঠিক আছে? এটা শুধু এই আসছিল। এটার মান হচ্ছে কত? AV ইন্টু Z1 প্লাস Z3, Z1 প্লাস Z3 Z1 প্লাস Z3 ইন্টু Z2, Z1 প্লাস Z3 টোটাল মাল্টিপ্লাইড বাই Z2, ঠিক আছে? আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে আমাদের এর মানটা এসছে, অর্থাৎ শুধুমাত্র যেটা আমাদের ওই অপ্যাম যেটা সেই পার্টের যে গেইনটা সেটার মান এসছে এইটা AV ইন্টু Z2 মাল্টিপ্লাইড বাই Z1 প্লাস Z3 ডিভাইডেড বাই RO মাল্টিপ্লাইড বাই Z1 প্লাস Z2 প্লাস Z3 প্লাস Z2 ইন্টু মাল্টিপ্লাইড বাই Z1 প্লাস Z3 হবে। এটা Z1 প্লাস Z1 প্লাস Z3 ছিল, সরি, তাহলে এটা Z1 প্লাস Z3 হবে। এটা আগের দিন আমরা করেছিলাম, এতদূর পর্যন্ত আমাদের পড়াই ছিল। তা এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বার করতে হবে হচ্ছে লুপ গেনের ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। লুপ গেন মানে কি? এই লুপটা যে অবস্থায় আছে, মানে এই যে লুপ হয়ে যাচ্ছে না, এটা তো একটা ক্লোজ লুপ হয়ে যাচ্ছে এখন। মানে এতদূর পর্যন্ত হলে আমাদের জাস্ট ওপেন লুপ হচ্ছিল, মানে যদি আমরা শুধুমাত্র এই অপ্যাম পার্টটাকে কনসিডার করতাম, এখানে ইনপুট দিচ্ছি, এখানে আউটপুট পাচ্ছি, এই পর্যন্ত আমাদের ছিল হচ্ছে শুধুমাত্র ওপেন লুপ। কিন্তু আমরা তো আবার ফিডব্যাকটাকে নিচ্ছি, এই যে ট্যাঙ্ক সার্কিট, এই যে অংশটা, এটা আমাদের ট্যাঙ্ক সার্কিট, এটা আমাদের ফিডব্যাকটাকে জেনারেট করছে। এখন এই ব্যাপারটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে আমাদের এই অংশে কতটা ভোল্টেজ তৈরি হচ্ছে, মানে ফিডব্যাক ভোল্টেজ যেটা এখানে পাচ্ছি সেটার মানটা কত বলো তো কি? এইখানে যে ভোল্টেজটা পাচ্ছি যেটাকে আমরা বলছি কি ফিডব্যাক ভোল্টেজ, এই জায়গাকার ভোল্টেজটাকে কি বলবো? VF বলবো, তাই তো?
এই জায়গাকার যে ভোল্টেজ সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের নন ইনভার্টিং টার্মিনালে গিয়ে ঢুকছে। তাহলে এই জায়গাকার যে ভোল্টেজ ভিএফ সেটার মান আমি আগের দিন হিসাব করে বলেছিলাম কত হয়। ভিএফ সমান কি লেখা যায় বলো? ভিএফ সমান কি লেখা যায়? ভিএফ সমান কি লেখা যায়? ভিএফ সমান আমি আগের দিন লিখেছিলাম, ভিএফ সমান হচ্ছে Z1 ডিভাইডেড বাই Z1 প্লাস Z1 plus Z3 Z1 into প্লাস V out. Z3 ইন্টু হচ্ছে ভি আউট। এটা আমরা আগের দিনই লিখেছিলাম, ঠিক আছে? এই ব্যাপারটা আমরা আগের দিন লিখেছিলাম। এখন আমাদের এ এর মানটা বেরিয়ে গেছে, এ এর মানটা আমরা পেয়ে গেছি। এখন ভিএফ বাই ভি আউট এটা হচ্ছে আমাদের বিটা। ভিএফ বাই ভি আউটকে কি বলে? বিটা বলে, তাই তো? তাহলে বিটা সমান এক্ষেত্রে কত? ভিএফ বাই ভি আউট যে জিনিসটা আমরা তাকে বিটা বলি, এই বিটার ভ্যালু এক্ষেত্রে কত? ভিএফ বাই ভি আউট এর ভ্যালু হয়ে যাবে Z1 by Z1 plus Z3. Z1 বাই Z1 প্লাস Z2। তাহলে এ ইন্টু বিটা করলে কত হবে? তাহলে এই উপরে যে জিনিসটা পেয়েছি তার সঙ্গে আমাকে গুণ করে দিতে হবে এই জিনিসটাকে, এই জিনিসটাকে আমাকে গুণ করে দিতে হবে। এটা তো আমরা পেয়েছি অলরেডি, আমি এটাকে একটু জুম আউট করি। আমরা এটা অলরেডি পেয়ে গেছি, এর ভ্যালু আমাদের হয়ে গেছে এইটা, বিটার ভ্যালু আমাদের এইটা হলো। এখন যদি আমি এ ইন্টু বিটা করতে চাই তাহলে এর যা ভ্যালু তার সঙ্গে বিটাটাকে গুণ করে দেবো, তাহলে আমাদের এ বিটা হয়ে যাবে। তাহলে এ বিটার ভ্যালুটা কত বলো? এ বিটা সমান আমরা কি লিখতে পারি? এ বিটা সমান আমরা প্রথমত এর ভ্যালুটাকে লিখি, এর ভ্যালুটা হচ্ছে মাইনাস অফ এভি গণিত কত? Z2 প্লাস Z3 Z2 প্লাস Z3 ছিল কি? স্যার Z1 plus Z3 Z1 প্লাস Z3 ছিল, Z1 প্লাস Z3 ছিল, Z1 প্লাস Z3 ইন্টু কত ছিল? ইন্টু হচ্ছে Z2 ছিল, ইন্টু ছিল Z2 ডিভাইডেড বাই নিচের অংশটায় কত ছিল? নিচের অংশটাই হচ্ছে RO মাল্টিপ্লাইড বাই RO মাল্টিপ্লাইড বাই Z1 প্লাস Z2 প্লাস Z3 Z1 প্লাস Z2 প্লাস Z3 এটা হয়ে গেল প্লাস প্লাস কত হয়ে যাবে না Z2 ইন্টু Z1 প্লাস Z3, Z2 ইন্টু Z1 প্লাস Z3। এইটা হয়ে গেল আমাদের এর ভ্যালু গণিত আমাদের বিটার ভ্যালুটা বসবে। বিটার ভ্যালু হচ্ছে Z1 ডিভাইডেড বাই Z1 প্লাস Z3, Z1 প্লাস Z3। তাহলে এই যেটা আমরা বিটার ভ্যালুটা বসালাম সেখানে তলায় Z1 প্লাস Z3 আছে আর ওখানে উপরে Z1 প্লাস Z3 আছে, তাহলে এই টার্মটার সঙ্গে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ফাইনালি পড়ে থাকলো কত? ফাইনালি এ বিটার ভ্যালু কত হয়ে গেল? মাইনাস এভি ইন্টু Z1 Z2 এভি ইন্টু Z1 Z2 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে নিচে যেটা ছিল সেটাই, মানে RO মাল্টিপ্লাইড বাই Z1 প্লাস Z2 প্লাস Z3 ঠিক আছে, প্লাস হচ্ছে কত? Z2 ইন্টু Z1 প্লাস Z3, Z2 ইন্টু Z1 প্লাস Z3। এই এতদূর পর্যন্ত আমরা হিসাব করে ফেললাম এ বিটার ভ্যালুটা। এখন এই এ বিটার যে ভ্যালুটা আমরা এইভাবে করলাম, এখানে Z1 Z2 দিয়ে টার্মগুলো আছে তো আমরা Z1 Z2 দিয়ে রাখতে চাইছি না, আমরা চাইছি কি এগুলোকে এদের Z1 Z2 Z3 এদের যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো সেগুলোকে বসিয়ে ফেলতে, সেইটা আমরা চাইছি। তাহলে ওইটাকে যদি বসাতে চাও তাহলে কি করবে? এদের ভ্যালুগুলোকে অ্যাকচুয়ালি যদি আমি বসাতে চাই তাহলে আমাকে করতে হবে এইরকম। আমরা এর প্রথমে এটাকে কপি করে নিই, এটা হচ্ছে আমাদের এ বিটার ভ্যালু, এ বিটার ভ্যালু, এ বিটা সমান আমাদের এইটা চলে এলো। ঠিক আছে, এখন আমরা এটা রাখতে চাইছি না, আমরা চাইছি এগুলো অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে, এটার অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে বসাতে। তাহলে এবার আমাকে কি লিখতে পারি বলো? মাইনাস অফ থাকলো, সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ড একটা, কারণ আচ্ছা দেখো এখানে যেটা আমরা দেখছি
মাইনাস এভি ইন্টু জেড ওয়ান এর ভ্যালু কত? জেড ওয়ান এর ভ্যালু কত বলো কেউ একজন? জেড ওয়ান এর ভ্যালু স্যার 1 বাই জে ওমেগা সি ওয়ান। 1 বাই জে ওমেগা সি ওয়ান বসিয়ে দাও। 1 বাই জে ওমেগা সি ওয়ান। জেড টুর ভ্যালু কত? 1 বাই জে ওমেগা সি টু। জে ওমেগা সি টু। আচ্ছা, আর জিরোর ভ্যালু তো আর জিরোই, ওর তো কোনো চেঞ্জ নেই, আর ও বা আর জিরো যাই বলি, জেড মাল্টিপ্লাইড টু বাই হলো জে ওমেগা এল। জেড ওয়ান এর ভ্যালু আবার এখানে লেখো 1 বাই জে ওমেগা সি ওয়ান, এটা থাকলোই, প্লাস 1 বাই জে ওমেগা সি টু, এটাও থাকলোই, প্লাস কত? প্লাস হচ্ছে জেড থ্রির জায়গায় বসিয়ে ফেলবো জে ওমেগা এল, এটাকে বসাবো, ঠিক আছে? এটা এরকম হলো, প্লাস জেড টু যেটা আছে, জেড টুর জায়গায় কি বসাবো? 1 বাই জে ওমেগা সি টু, 1 বাই জে ওমেগা সি টু মাল্টিপ্লাইড বাই জেড ওয়ান প্লাস জেড থ্রি। জেড ওয়ানটার মান হচ্ছে 1 বাই জে ওমেগা সি ওয়ান, প্লাস জেড থ্রির মান হচ্ছে জে ওমেগা এল, ঠিক আছে? এবার এই ব্যাপারটাকে সিম্পলিফাই করতে হবে একটু, এই ক্যালকুলেশনটাকে নিচে লসাগু নিতে হবে, উপরেও লসাগু নিয়ে এটাকে সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করলে যেটা আসবে রেজাল্ট, আমি আর পুরো সিম্পলিফিকেশনটা দেখাচ্ছি না, সিম্পলিফাই করলে যে ফাইনাল রেজাল্ট আসবে তোমরা এটা করে দেখতে পারো, কারণ এতে টাইম লাগবে অনেকটা। ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটা হয়ে যাবে তোমার উপরে এভি থাকবে, উপরে এভি থাকবে, ডিভাইডেড বাই নিচে যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে জে ওমেগা ইন্টু আর ও, এটা থাকবে, মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে মাইনাস অফ সি ওয়ান মাইনাস অফ সি টু মাইনাস অফ সি ওয়ান প্লাস মাইনাস অফ সি টু প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এল ইন্টু সি ওয়ান সি টু, এটা চলে আসবে নিচে, প্লাস একটা টার্ম আসবে, প্লাস আর একটা টার্ম আসবে, এটা তোমরা করে দেখতে পারো। হ্যাঁ, আমি মাঝে স্টেপগুলো করলাম না, এটা সিম্পলিফাই করলে চলে আসবে। এটা প্লাস হচ্ছে কত আসবে না মাইনাস ওয়ান, প্লাস মানে এটা রিয়েল পার্টে আসবে মাইনাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এল সি ওয়ান, এইটা আসবে, ঠিক আছে? এটা সিম্পলিফাই করলে এই টোটাল যে জিনিসটা, এটাকে সিম্পলিফাই করবে, মানে নিচে জে ওমেগা সি ওয়ান ইন্টু সি টু, এটা লসাগু হবে, আর এখানেও তাই জে ওমেগা সি ওয়ান সি টু লসাগু হবে। সেখান থেকে টোটাল ব্যাপারটাকে সিম্পলিফাই করলে এরকম একটা রেজাল্ট আসবে, মাইনাস অফ এ ভি ডিভাইডেড বাই মাইনাস অফ জে ওমেগা আর ও ইন্টু ব্র্যাকেটের মধ্যে মাইনাস সি ওয়ান মাইনাস সি টু প্লাস ওমেগা স্কোয়ার এল সি ওয়ান সি টু, প্লাস রিয়েল পার্টে এটা থাকছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এল ইন্টু সি ওয়ান, ঠিক আছে? এই দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে রিয়েল পার্ট, এই পার্টটা হচ্ছে রিয়েল পার্ট, আর এই যে পার্টটা হচ্ছে জে ওমেগা দিয়ে গুণ হয়ে যে পার্টটা হচ্ছে, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এরকম আসবে এটাকে সিম্পলিফাই করলে। এখন একটা জিনিস দেখো, এই ভ্যালু যেটা বেরোলো এটা কার ভ্যালু? এটা হচ্ছে এ বিটার ভ্যালু। আমরা যে জিনিসটা বার করছি, কার ভ্যালুটা বার করছি? আমরা বার করছি অ্যাকচুয়ালি এ বিটার ভ্যালু, এ ইন্টু বিটার ভ্যালু। এবার আমি আগের দিন যখন বলেছিলাম যে অ্যাজ এ পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, যখন আমাদের এই কলপিটস অসিলেটর বা কোনো হার্টলে অসিলেটর বা অন্য যে কোনো অসিলেটর যেমন ওয়েন ব্রিজ এগুলো কাজ করবে, তখন কিন্তু সেখানে কোনো রকম ফেজ শিফট থাকবে না। মানে এ ইন্টু বিটা, এই যে দুটো লুপের মধ্যে দিয়ে ঘুরে আসছে, এ বিটা যে লুপটা ক্লোজ লুপ, সেই ক্লোজ লুপের মধ্যে কিন্তু কোনো ফেজ অ্যাঙ্গেলে শিফট হবে না। মানে ভি ইন এবং ভি এফ এরা কিন্তু অলওয়েজ সেম ফেজে থাকবে। তা যদি সেম ফেজে থাকতে হয় তাহলে এ বিটার যে ফেজ অ্যাঙ্গেলটাকে কত হতে হবে? কোনো জিনিসের মধ্যে যদি ফেজ শিফট জিরো হতে হয়, তাহলে অ্যাঙ্গেল মানে ফেজ অ্যাঙ্গেল অফ এ বিটা এটা হতে হবে 0 ডিগ্রি। ফেজ অ্যাঙ্গেল অফ এ বিটা এই জিনিসটাকে হতে হবে 0 ডিগ্রি, ঠিক আছে? এবার কোনো জিনিসে যদি তোমার এক্সপ্রেশন এরকম বেরোয়, এরকম একটা এক্সপ্রেশন যদি তোমার বার হয়, এখানে দেখো এ বিটার এক্সপ্রেশনে উপরে এ ভি আছে আর নিচে আছে মাইনাস জে ওমেগা আর ও ইন্টু মাইনাস সি ওয়ান মাইনাস সি টু প্লাস ওমেগা স্কোয়ার এল সি ওয়ান সি টু, প্লাস এটা হচ্ছে রিয়েল পার্টটা আছে। এখন বলো দেখি, যদি এর অ্যাঙ্গেল ফেজ অ্যাঙ্গেল 0 হতে হয় তাহলে ইমাজিনারি পার্টটাকে কত হতে হবে? ইমাজিনারি পার্টের যে কোএফিসিয়েন্ট তাকে 0 হতে হবে। যদি এই পার্টটা তোমার 0 হয় তবেই তো তোমার উপরে একটা এভিটা কি, এভিটা একটা রিয়েল নাম্বার, এ তো কোনো ইমাজিনারি নাম্বার নয়। 100 হোক, 200 হোক, 1000 হোক, 10,000 হোক, এইরকম একটা কিছু ভ্যালু থাকবে এভি। আর এটাতেও কোনো ইমাজিনারি পার্ট নেই। এই যে পার্টটা, এটা হচ্ছে টোটালটা রিয়েল পার্ট, এটাও রিয়েল পার্ট। তাহলে রিয়েল বাই রিয়েল নাম্বার, কিন্তু রিয়েল বাই ইমাজিনারি করলে তো আর রিয়েল নাম্বার আসবে না। তার মানে ইমাজিনারি পার্টটাকে আমাকে অবশ্যই 0 হতে হবে যদি আমার
ফেজ অ্যাঙ্গেল অফ এ বিটা, এটা যদি জিরো প্রমাণ করতে হয় তাহলে আমার এই ইমাজিনারি পার্টটাকে অবশ্যই জিরো হতে হবে। এবং তার মানেটা কি? তার মানে আমার এই যে কোইফিশিয়েন্টটা আছে মাইনাস অফ C1 মাইনাস C2 প্লাস ওমেগা স্কোয়ার L C1 C2, এই জিনিসটাকে কিন্তু জিরো হতে হবে। তাহলে ওখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, এই পার্টটাকে জিরো করে দিই, মাইনাস অফ, আচ্ছা আমরা খালি এই জায়গাটাকে কপি করে নিই, এই জিনিসটাকে কপি করে আমরা জিরো করে দিই। চলি, এইটা এখানে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, এটা আমার জিরো। ঠিক আছে, এটা যদি জিরো হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারছি যে আমাদের ওমেগা স্কোয়ার এল C1 C2 ওমেগা স্কোয়ার এল C1 C2 সমান কত হয়ে যাচ্ছে? C1 প্লাস C2 প্লাস C2। ঠিক আছে, তাহলে ওখান থেকে আমাদের যেটা বার হচ্ছে ওমেগা স্কোয়ার সমান কত হচ্ছে? ওমেগা স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এইটা C1 প্লাস C2 ডিভাইডেড বাই C1 ইন্টু C2 ইন্টু 1 বাই L। ঠিক আছে, এবার এই যে C1, এই যে জিনিসটা, এই কম্বিনেশনটা C1 C ইকুইভ্যালেন্ট সমান আমরা কি লিখতে পারি? C ইকুইভ্যালেন্ট সমান দুটো যদি আমার C তারা যদি সিরিজে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের C ইকুইভ্যালেন্ট কত হয় বলো দেখি? C1 C2 হয় ডিভাইডেড বাই C1 প্লাস C2 হয়। তাহলে এই যে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এই জিনিসটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই জিনিসটার পরিবর্তে আমরা 1 বাই C ইকুইভ্যালেন্ট লিখে দিতে পারি। এই যে জিনিসটা, এটার পরিবর্তে আমি 1 বাই C ইকুইভ্যালেন্ট ব্যাপারটা লিখে ফেলতে পারি। সুতরাং আমাদের যেটা হচ্ছে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কত? 1 বাই L ইন্টু C ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, 1 বাই L ইন্টু C ইকুইভ্যালেন্ট, যেখান থেকে ওমেগা সমান আমাদের একটা ভ্যালু বেরিয়ে চলে আসবে। ওমেগা সমান হয়ে যাচ্ছে 1 বাই রুট ওভার L ইন্টু C ইকুইভ্যালেন্ট। এইরকম একটা আমাদের ক্যালকুলেটেড ভ্যালু বেরিয়ে এলো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ওমেগার ভ্যালু। অর্থাৎ যদি আমাদেরকে কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন পেতে হয় এই অসিলেটরকে, তার জন্য আমাদেরকে এ বিটা এই অ্যাঙ্গেলটাকে জিরো করতে হচ্ছে, এবং এ বিটা যদি জিরো হয় তাহলে সেই কন্ডিশনে আমাদের ওমেগার ভ্যালুটা নির্ধারিত হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ওমেগার ভ্যালুটা কিন্তু আর ভ্যারিয়েবল থাকলো না, এটা একটা পার্টিকুলার ওমেগার ভ্যালু চলে এলো। এবং ওমেগার ভ্যালু চলে আসার মানেটা কি? ওমেগা মানে আমরা জানি কি? ওমেগা মানে আমরা জানি হচ্ছে 2πfl। ওমেগা মানে হচ্ছে 2πf। ওমেগা মানেই তো 2πf, তার মানে এটা সমান আমরা লিখতে পারি 2πf। কত ফ্রিকোয়েন্সিতে এই সার্কিটটা অসিলেট করবে সেটাও কিন্তু ফিক্সড হয়ে গেল, 1 ডিভাইডেড বাই রুট ওভার L ইন্টু C ইকুইভ্যালেন্ট, যেখানে C ইকুইভ্যালেন্ট সমান কত হচ্ছে না C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এখান থেকে F এর আমার একটা ভ্যালু চলে এলো, এখান থেকে আমরা F এর একটা ভ্যালু পেয়ে গেলাম। এইটাই হয়ে যাবে কিন্তু এই যে আমাদের কলপিট অসিলেটর, সেখানে যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন যেটা হবে সেটা কিন্তু এই এক্সপ্রেশন থেকেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা কলপিট অসিলেটর কত ফ্রিকোয়েন্সি অসিলেশন জেনারেট করবে সেটার ভ্যালু আমরা এইভাবে পেয়ে যাব, 1/2π রুট ওভার L ইন্টু C ইকুইভ্যালেন্ট। এই করে আমরা ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, আর একটা জিনিস আমাদেরকে দেখতে হবে এখানে, যে এ বিটার যে ভ্যালুটা আমাদের আসছে, তাহলে যে আমাদের এই কন্ডিশনে, এই যে কন্ডিশন আমরা এ বিটার ভ্যালু তো এটা পেয়েছিলাম, তার মধ্যে আমরা ইমাজিনারি যে পার্টটা সেটাকে আবার কি করলাম, সেটাকে আমরা জিরো করে দিলাম, কারণ আমাদের এই অ্যাঙ্গেলটা থাকবে না। তাহলে এই কন্ডিশনে যদি এই পার্টটা জিরো হয়েই যায় তাহলে এ বিটার ভ্যালু ফাইনালি কত দাঁড়াচ্ছে? এ বিটার ভ্যালু যেটা বার হচ্ছে সেটা ফাইনালি কত হচ্ছে বলো? এ বিটার ভ্যালু তাহলে কত? আমাদের এই পার্টটা জিরো হয়ে গেল,
এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে এ বিটার ভ্যালু ফাইনালি কি হবে? আমি এখানে লিখি, আমরা যেহেতু ইমাজিনারি পার্টটাকে এখানে ধরছি না, তাহলে এ বিটার ভ্যালু আমাদের এরকম বার হবে a ইন্টু লিখি এখান থেকে এ বিটা এর ভ্যালু যেটা আমাদের ছিল তার মধ্যে উপরে ছিল মাইনাস এ ভি মাল্টিপ্লাইড বাই কত ছিল? মাইনাস এ ভি গণিত গণিত কিছু ছিল না, মাইনাস এ ভি ছিল খালি। আর নিচে আমাদের এসেছিল একটা ইমাজিনারি পার্ট প্লাস একটা রিয়েল পার্ট। তো তার মধ্যে ইমাজিনারি পার্টটা আমি বললাম ওটা 0, তাহলে এটা কত এলো? রিয়েল পার্টটাতে আছে -1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এল ইন্টু c1, এইটা আসবে। ঠিক আছে, এখন ওমেগার ভ্যালুটাও পেয়ে গেছি। ওমেগার ভ্যালু কত পেয়ে গেছি? ওমেগার ভ্যালু আমরা পেয়েছি 1 ডিভাইডেড বাই, আগের পাতাতেই পেলাম ওমেগার ভ্যালু এইটা 1/√* এল ইন্টু সি ইকুইভ্যালেন্ট। তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালু কত সেটাও পেয়ে যাব। সেটাও তো আমরা জানি ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হবে। ওমেগার ভ্যালু যদি এইটা হয়, ওমেগার ভ্যালু আমরা যদি এইটা জানি, ওমেগা ইজ ইকুয়াল টু যদি 1 ডিভাইডেড বাই √এল ইন্টু সি ইকুইভ্যালেন্ট এই জিনিসটা হয়ে থাকে, তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হবে? ওমেগা স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে, স্কোয়ার করে দাও দুদিকে, ওমেগা স্কোয়ারের ভ্যালু এরকম চলে আসবে 1 ডিভাইডেড বাই √, স্যার রুটটা উঠে যাবে, সরি রুটটা উঠে যাবে, উঠে যাবে। এল ইন্টু সি ইকুইভ্যালেন্ট হয়ে যাবে খালি, এল ইন্টু সি ইকুইভ্যালেন্ট। যেখানে সি ইকুইভ্যালেন্ট সমান কত জানো? সি ইকুইভ্যালেন্ট সমান কত হয়? 1 ডিভাইডেড বাই এল ইন্টু c1 c2 টা নিচে থাকলো, c1 c2 টা নিচে থাকলো, আর এই c1 প্লাস c2 টাকে আমি উপরে লিখে দিলাম, কোনো অসুবিধা নেই তো। c1 প্লাস c2 টাকে আমি উপরে লিখে দিলাম। তো এইভাবে আমি সি ইকুইভ্যালেন্টের ভ্যালুটাকেও সাবস্টিটিউট করে দিলাম। তাহলে এইটা হয়ে গেল আমাদের ওমেগা স্কোয়ারের ভ্যালু। আমি ওই ভ্যালুটাকে এখন এখানে বসাবো। আমার যে এই ইকুয়েশনটা বেরোলো, এ বিটার যে ইকুয়েশন বেরিয়েছে, সাপোজ আমি একে 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম, এই ইকুয়েশনে আমি ওমেগা স্কোয়ারের ভ্যালুটাকে বসাবো। ওমেগা স্কোয়ারের যদি ভ্যালুটাকে বসাতে চাই, তাহলে এ বিটা সমান আমার কত হয়ে যাবে? এ বিটা সমান আমার হয়ে যাবে হচ্ছে মাইনাস এ ভি যেমন আছে থাকলো উপরে, মাইনাস এ ভি থাক, ডিভাইডেড বাই -1 যেমন আছে থাক, প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় আমি বসাচ্ছি কত? c1 প্লাস c2 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এল ইন্টু c1 ইন্টু c2। আর তার সঙ্গে গুণ হয়ে আছে কে? তার সঙ্গে গুণ হয়ে আছে আমার এল ইন্টু c1, এটা গুণ হয়ে আছে। তাহলে দেখো এখানে এল এল কেটে গেল, এই c1 আর এই c1ও কেটে গেল, তাহলে পড়ে থাকবে কে? এটাকে সিম্পলিফাই করো। উপরে আছে আমার মাইনাস এভি, উপরে আছে আমার মাইনাস এভি যেমন আছে থাক, ডিভাইডেড বাই নিচে কত আছে? -1 তো আগেই আছে, প্লাস কত আছে? প্লাস হচ্ছে c1 প্লাস c2 বাই c2, তাই তো? বাকি সব তো কেটে গেছে। তাহলে এবার আমি এটাকে লসাগু নিয়ে নেবো। তাহলে উপরে চলে যাবে মাইনাস এভি ইন্টু c2 চলে যাবে উপরে, c2টা উপরে চলে গেল, আর নিচে কি পড়ে থাকলো? -c2 প্লাস c1 প্লাস c2, -c2 প্লাস c1 প্লাস c2, এই তো হলো। এটাই হলো। আচ্ছা সরি, আমার একটা ভুল হয়েছিল। ভুলটা কোথায় হয়েছিল? এটা অ্যাকচুয়ালি এখানে মাইনাস সাইনটা আমরা যেটা সিম্পলিফাই করেছিলাম, অ্যাকচুয়ালি যখন আমরা সিম্পলিফাই করব, এটা আমার একটা ভুল হয়েছে এখানে লেখাতে। যখন আমরা এই জিনিসটাকে সিম্পলিফাই করেছি তখন এই মাইনাস সাইনটা উঠে গেছে, এটা আর থাকবে না। এটাকে সিম্পলিফাই করে তোমরা দেখে নিও, এই মাইনাস সাইনটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে, এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করলে, এই যে এক্সপ্রেশনটা ভেতরে, এটাকে সিম্পলিফাই করলে মানে দেখা যাবে অনেকগুলো মাইনাস প্লাস হবে, তো দিয়ে এই মাইনাসটা উঠে যাবে, এটা আর ক্যান্সেল আউট হয়ে যাবে, এটাকে অ্যাবজর্ব করিয়ে নেওয়া যাবে। অ্যাকচুয়ালি এটা প্লাস, মানে আগে প্লাস সাইনই চলে আসবে। তো প্লাস সাইন যদি চলে আসে তাহলে আর আমার এখানে এ বিটার এক্সপ্রেশন যেটা লিখেছি, এ বিটার যে এক্সপ্রেশনটা আমরা লিখেছি, সেখানে আমাদের এটার মাইনাস লেখার তো কোনো দরকার নেই। এই মাইনাসটা কিন্তু এখানে আর থাকবে না, এটা আর মাইনাস থাকলো না, এটাও মাইনাস থাকলো না, মানে এটাও মাইনাস থাকলো না, এটাও মাইনাস থাকলো না, এবং এই মাইনাসটিও আর থাকলো না। এই মাইনাসটা উঠে যাবে, এটা ক্যালকুলেশন করলে এটা তোমরা দেখতেই পাবে, এটা উঠে যাবে। কেন উঠলো স্যার, আরেকবার বলবেন? এটাকে সিম্পলিফাই করতে হবে, কিছুই নয়। মানে এই এক্সপ্রেশন যেটা এসছে, এই যে এক্সপ্রেশনটা এসছে না, এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করলে দেখবে, সমাধান করলে এই মাইনাসটা কেটে যাচ্ছে, কারণ এখানে তো মাইনাস। এই পুরো এক্সপ্রেশনটার কথা বলছেন, শুধু না উপরেরটা বলছেন? পুরো এক্সপ্রেশনটা
হ্যাঁ, পুরো এক্সপ্রেশনটা যখন তুমি সমাধান করে দেখবে তখন দেখতে পাবে যে মানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কারণ জে স্কোয়ার ইজ ইকাল টু -1 হয়, তো এখানে অনেকগুলো জে স্কোয়ারের টার্ম আসবে এবং তারপরে এরকম কমন টমন নিলে দেখা যাবে -1টা আর থাকছে না। ঠিক আছে, তো এটা সিম্পলিফাইড আমি করিনি, এটা তোমরা করে দেখতে পারো। এটা করে দেখতে পারো, তো এটা করলেই দেখতে পাবে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো এই অ্যাবজর্ব হয়ে যাওয়ার ফলে যেটা হবে মানে এখানে আর মাইনাসটা থাকলো না, মাইনাসটা উঠে যাচ্ছে এবং এখানে যেটা পাচ্ছি আমরা এটা দেখতে পাওয়া যাচ্ছে যে C2 আর এই C2 ক্যান্সেল আউট এবং যেটা পড়ে থাকছে সেটা আমার হচ্ছে মাইনাস উঠে গেছে AV ইন্টু C2 বাই C1। এইটা হলো ফাইনাল এক্সপ্রেশন অফ A বিটা। A বিটার ফাইনাল এক্সপ্রেশন কত এলো, এই দেখো একটা সিম্পলিফাইড ফর্মে AV ইন্টু C2 বাই C1। এত কিছু করার পরে আমার যে A বিটা যে গুণফলটা এলো সেটা হচ্ছে AV ইন্টু C2 বাই C1। তাহলে আমি যেটা এখানে লিখি A বিটা সমান কত, AV যেটা আমাদের অপ অ্যাম্পের যে ইন্টারনাল গেন মানে আউটপুট বাই ইনপুট AV ইন্টু C2 বাই C1, এইটা হলো ফাইনাল। এখন অ্যাজ পার বার্কহাউজেন ক্রাইটেরিয়া, তো একটা ক্রাইটেরিয়া ধরে আমরা এটা বার করলাম, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল অফ A ইন্টু বিটা হচ্ছে 0 ডিগ্রি, সেখান থেকে আমরা এটা পেলাম। আর বার্কহাউজেন এর আগের পেজটা বের করুন একবার। হ্যাঁ দেখো এখানে মাইনাস সাইনটা আগে হয়েছিল, ওটা ভুল হচ্ছে, ওটা মাইনাসটা থাকবে কোন জায়গায় স্যার, কোন জায়গাটা? না, ওটা আমি তুলে দিয়েছি, আগে মাইনাসটা দেওয়া হয়েছিল এখানটায়, এভির আগে একটা মাইনাস দিয়েছিলাম, কিন্তু আমি যখন বললাম যে এইখানে যখন আমরা সিম্পলিফাই করেছি এই মাইনাসটা পরের লাইনে উঠে গেছে। ঠিক আছে, সিম্পলিফাই করলে দেখতে পাই মাইনাসটা উঠে গেছে, যে কারণে আমরা এখানে কোনো মাইনাস সাইন কিন্তু রাখিনি উপরে, এভির আগে কোনো মাইনাস সাইন নেই। ঠিক আছে, এটাই বলতে চাইছি। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে এ বিটার ভ্যালুটা বেরোলো AV ইন্টু C2 বাই C1। এখন বার্কহাউজেনের ক্রাইটেরিয়া কি বলে, বার্কহাউজেনের ক্রাইটেরিয়া বলে যে এ বিটার ভ্যালু হতে হবে 1। তাহলে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী AV ইন্টু C2 বাই C1 এই ভ্যালুটা কত হতে হবে, এটাকে ইকুয়াল টু 1 হতে হবে। AV ইন্টু C2 বাই C1 দিস ভ্যালু শুড বি ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে আমরা পাচ্ছি কি আমাদের AV এর ভ্যালু কত হতে হবে, AV এর ভ্যালু হতে হবে না C1 বাই C2। এটা হয়ে গেল আমাদের AV এর ভ্যালু, C1 বাই C2 বোঝা গেল, AV এর ভ্যালু হয়ে গেল C1 বাই C2। এবার আমি একটা জিনিস এখানে যখন আগের দিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কনসিডার করেছিলাম, এই যে সার্কিটটা আমরা ক্যালকুলেট করেছিলাম বা কনসিডার করেছিলাম, সেই সময় আমরা কি ধরেছিলাম, এভিটা হচ্ছে এর ভেতরকার গেন, অপ অ্যাম্পের গেন, কিন্তু আমরা অপ অ্যাম্পটাকে আইডিয়াল অপ অ্যাম্প ধরিনি, কারণ অপ অ্যাম্পের যে আউটপুট রেজিস্ট্যান্স যেটাকে RO বলে সেটাকে আমরা কনসিডার করেছিলাম। তার জন্যই আমাদের AV এর সঙ্গে এটা ডিফারেন্ট এসেছিল, না হলে কিন্তু একই আসতো, AV এর সঙ্গে A কোনো আলাদা আসতো না, কিন্তু একই আসতো। এভির সঙ্গে এটা একই আসতো, কিন্তু কেন একই এলো না, কারণ এই RO টার্মটা আছে বলে। এখন দেখো তুমি যদি RO টার্মটাকে ইয়ে করে দাও, RO টার্মটাকে যদি তুমি নেগলেক্ট করে দাও বা জিরো কনসিডার করে নাও, তখন কি হবে বলে দেখি। RO টার্মটাকে যদি কনসিডার না করো তাহলে এই ROটা জিরো হয়ে যাবে, এইটা জিরো হয়ে যাবে, হবে কিনা। ROটাকে যদি তুমি কনসিডারই না করো তাহলে এটা তোমার ইকুয়াল টু জিরো হয়ে যাবে, এবং এইটা জিরো হয়ে যাওয়া মানে এই টোটাল পার্টটা জিরো হয়ে গেল। কোন টোটাল পার্টটা, এই টোটাল পার্টটা জিরো হয়ে গেল। আর সেক্ষেত্রে আমার উপরে কত আছে দেখো, -AV ইন্টু Z1 প্লাস Z3 ইন্টু Z2, আর নিচে কত আছে Z2 ইন্টু Z1 প্লাস Z3। তখন দেখো নিচের টার্ম আর এই উপরের টার্ম দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং তখন আমরা বলতে পারি A ইজ ইকাল টু আমাদের -AV হয়ে যাবে। A ইজ ইকাল টু -AV বা মডিউলাস অফ A ইজ ইকাল টু মডিউলাস অফ B, মানে A এর যা ম্যাগনিটিউড এবং AV এর যা ম্যাগনিটিউড দুটো কিন্তু ইকুয়াল হয়ে যাবে। সেটা কোন ক্ষেত্রে হবে, যদি আমরা আউটপুট রেজিস্ট্যান্স এই RO এই ব্যাপারটাকে কনসিডার না করি। তাহলে আমরা এখন যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে A বিটার ভ্যালু তো পেলাম, A বিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, এবং A বিটা থেকে আমরা AV এর ভ্যালুটা C1 বাই C2 পেলাম। এটা আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কনসিডার করেছি যে আউটপুট রেজিস্ট্যান্স আছে বলে। কিন্তু যদি আমরা ধরে নিই আউটপুট রেজিস্ট্যান্স নেই, মানে যদি আমরা RO যেটা আছে এটাকে যদি আমরা নেগলেক্ট করে নিই, RO টেন্ডস টু যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি A তার যা ম্যাগনিটিউড এটা হয়ে যাবে AV এর ম্যাগনিটিউডের সঙ্গে সমান, AV এবং A উভয়ের ম্যাগনিটিউড তখন সমান হয়ে যাবে, এবং সমান যদি ম্যাগনিটিউড হয় তখন A এর ভ্যালুও কত হয়ে যাবে, এই C1 বাই C2 আমরা বলতে পারি। ঠিক আছে, AV এর ভ্যালু যদি C1 বাই C2 হয়, এবং আমরা যদি RO যেটা আউটপুট রেজিস্ট্যান্স যেটাকে আমরা আগের দিন ধরেছিলাম ওটাকে যদি আমরা নেগলেক্ট করে দিই বা জিরো কনসিডার করে নিই, তখন কিন্তু আমরা বলতে পারি A যেটা হচ্ছে আমাদের
ওই আউটপুট রেজিস্ট্যান্সটাকে কনসিডার করা অবস্থাতে যে গেন, যেটাকে আমরা এ বলেছি, সেটা হচ্ছে এভির সঙ্গেই সেম হবে, অর্থাৎ C1/C2 হবে। এবং আমরা কি জানি, আমরা জানি যে ম্যাগনিটিউড অফ দিস এ ইন্টু বিটা, এই গুণফলটা অলওয়েজ ইকুয়াল টু কত হবে, অলওয়েজ ইকুয়াল টু 1 হবে। এবং সেখান থেকে তাহলে আমরা বিটার ভ্যালু কত পেয়ে যাব, বিটার ভ্যালু হয়ে যাবে 1/mod a। 1/mod a মানে কত, 1/mod a যদি করি তাহলে বিটার ভ্যালু হয়ে যাবে আমাদের, এই এর ভ্যালু যেটা পেলাম C1/C2 সেটাকে বসিয়ে দাও এখানে, মানে 1 ডিভাইডেড বাই নিচে হয়ে যাবে C1/C2, মানে ফাইনালি বিটার ভ্যালুটা হয়ে যাচ্ছে C2/C1, বিটার ভ্যালু হয়ে যাচ্ছে C2/C1। মানে এটা অ্যাপ্রক্সিমেটলি, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল বলতে পারি, ঠিক আছে, এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা ইকুয়াল বলতে পারি। তাহলে বিটার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু C2/C1। তাহলে ফাইনালি যেটা আমাদের বেরোলো, এত যে ডেরিভেশন, সেখান থেকে ফাইনাল আমরা কি কি ডেটা পেলাম বলো দেখি, যেটা আমাদের মনে রাখতে হবে। এই আমাদের কলপিট অসিলেটরের ক্ষেত্রে আমরা এর ভ্যালু যেটা পেলাম, এটাকে আমরা এর ভ্যালু বলতে পারি, এটা নিয়ারলি ইকুয়াল টু এভির ভ্যালু বলতে পারি, ঠিক আছে। মড অফ এ নিয়ারলি ইকুয়াল টু মড অফ এভি, ইটস ইকুয়াল টু কত, C1/C2, C1/C2, এটা আমাদের একটা ভ্যালু বেরোলো। আর একটা হচ্ছে আমাদের বিটা, যেটা আমাদের ফিডব্যাক ফ্র্যাকশন, তার মান কত বেরোলো না C2/C1, এটা আমাদের একটা ভ্যালু বেরোলো। আর যেটা আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত বেরোলো না 1 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু রুট আন্ডার L ইন্টু সি ইকুইভ্যালেন্ট, L ইন্টু সি ইকুইভ্যালেন্ট, এটা আর একটা ভ্যালু বেরোলো। এটাও আমাদেরকে মনে রাখতে হবে, যেখানে সি ইকুইভ্যালেন্টটা কি জিনিস, যেখানে সি ইকুইভ্যালেন্টটা হচ্ছে আমাদের C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2, এইটা হয়ে গেল আমাদের কলপিট অসিলেটরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। তো ফাইনাল রেজাল্ট এগুলো আমাদের আসছে, এগুলো মনে রাখতে হবে। তাহলে দেখতে পাচ্ছ ফিডব্যাক ফ্র্যাকশনটা কার উপরে ডিপেন্ড করছে, কতটা তুমি চাইছো আউটপুট তৈরি করতে বা কতটা ফিডব্যাক জেনারেট করতে চাইছো, সেটার ভ্যালুটা নির্ভর করছে কিন্তু এই C1 এবং C2 যে ভ্যালুগুলো আমরা চুজ করব তার উপরে, এই যে চুজ করা ভ্যালুগুলো তার উপরে নির্ভর করবে, ঠিক আছে। এই যে কলপিট অসিলেটর, এই কলপিট অসিলেটরের মাধ্যমে আমরা অনেক হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারি, কারণ এল এবং সি এই ভ্যালুগুলো তো আমাদের হাতে, আমরা এল এবং সি এর ভ্যালু কিরকম রেঞ্জে নেব তার উপরে নির্ভর করে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে। এখন এই ফ্রিকোয়েন্সির ভ্যালু কলপিট অসিলেটরের মাধ্যমে অনেক হাই রেঞ্জে ভ্যারি করানো যায়, ফ্রম 20 কিলো হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ মানে 20,000 হার্টজ, সেখান থেকে শুরু করে মানে এটা একটা যথেষ্ট হাই ফ্রিকোয়েন্সি। এবং হাই ফ্রিকোয়েন্সি জেনারেশন মানে রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ যাকে বলে, মানে এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়ালি রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সেখানে আমাদের 20 কিলো হার্টজ থেকে শুরু করে আপ টু 300 মেগাহার্টজ, এই রেঞ্জে যদি কোনো হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করা হয় বা জেনারেট করার দরকার পড়ে রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জে, তখন আমরা ব্যবহার করব আমাদের কলপিট অসিলেটর। এটা হচ্ছে মোবাইল এবং কমিউনিকেশন সিস্টেমে এই কলপিট অসিলেটর ইউজ করা হয়, মানে রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেশন সেখানে ইউজ করা হয়। তারপরে হচ্ছে মোবাইল এবং কমিউনিকেশন সিস্টেমে কলপিট অসিলেটর ইউজ করা হয়, মোবাইল অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, সেখানেও হাই ফ্রিকোয়েন্সির অ্যাপ্লিকেশন আছে, সেখানেও হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করবার জন্য কলপিট অসিলেটর ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে কলপিট অসিলেটরের ব্যবহারটা জানলে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন এবং মোবাইল এবং রেডিও কমিউনিকেশন সিস্টেমে আমাদের হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করবার জন্য ইউজ করা হয় এই কলপিট অসিলেটর। এবং কলপিট অসিলেটরের মাধ্যমে আমরা যে অসিলেশন পাই তার ফ্রিকোয়েন্সি কত হয়, তার ক্ষেত্রে গেনের ভ্যালু কত হয়, তার ক্ষেত্রে ফিডব্যাক ফ্র্যাকশনের ভ্যালুটা কিরকম রেঞ্জে হয়, এটাও জানা গেল। ঠিক আছে, তাহলে কলপিট অসিলেটর সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে? কলপিট অসিলেটরের যে ওয়ার্কিং সেখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা আগের দিনই এটা শুরু করেছিলাম, আজকে জাস্ট ফাইনাল এক্সপ্রেশনগুলো আমরা ডিরাইভ করলাম, আগের দিনের এক্সপ্রেশনের পর থেকে আমরা নিয়ে এটাকে ডিরাইভ করলাম।
আর এই সিম্পলিফিকেশনটা তোমাদেরকে করতে হবে। হ্যাঁ বলো। যে এ বিটার যে ফেজ অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি না হয় 360 ডিগ্রি হয় তাহলে কি কোনো মানে কি হতে পারে? 0 ডিগ্রি আর 360 ডিগ্রি তো একই ব্যাপার না। 0 ডিগ্রি আর 360 ডিগ্রি তো কোনো পার্থক্য নেই। সেটাও 0 ডিগ্রি, 360 ডিগ্রি হলেও জিরোই, মানে আলটিমেটলি তো ওটা 0 ডিগ্রি শিফটিং হলো, কিন্তু মানে এটা 0 ছাড়া অন্য কোনো ভ্যালু হলে হবে না। 360 ডিগ্রি ঘোরা মানে তুমি ইকুইভ্যালেন্টটাকে 0 ডিগ্রি ঘোরাই বলবে, ঠিক আছে? যেমন তোমার যদি 450 ডিগ্রি ঘোরে, 450 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে আলটিমেটলি কত ডিগ্রি ঘোরা? 450 ডিগ্রি যদি তুমি ঘোরাও কোনো জিনিসকে, তুমি ধরো একবার 450 ডিগ্রি ঘোরাবে মনে করলে, মানে একবার Sir, 90 degree. এখান থেকে 360 ডিগ্রি ঘোরালে প্লাস ধরো বললে আরো 90 ডিগ্রি ঘোরাবো, তাহলে 90 ডিগ্রি ঘোরাই হলো। তার মানে 450 ডিগ্রি ঘোরা তো তুমি বলবে না, তুমি বলবে 90 ডিগ্রি ঘুরলো। সেরকম 360 ডিগ্রি ঘোরা মানেও তুমি বলবে 0 ডিগ্রি ঘুরলো। কিন্তু যেটা জিনিসটা দেখার যে 0 ডিগ্রি যদি ঘোরে তাহলে কোনো ইমাজিনারি পার্ট কিন্তু থাকে না। কারণ ইমাজিনারি পার্ট মানেই হচ্ছে ওটা যে মানে কত 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের শিফটিং। তো এই ইমাজিনারি পার্টটা এখানে থাকলে চলবে না। এই পার্টটাকে ইমাজিনারি পার্টের সঙ্গে যেটা লেগে আছে ওটাকে সম্পূর্ণরূপে 0 হতে হবে, তবে এই কন্ডিশন হতে পারে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের কলপিট অসিলেটরের ডিসকাশন। কলপিট অসিলেটরের পরে এবার আমরা আরেক ধরনের অসিলেটর সম্পর্কে জানবো, সেটাও হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি জেনারেশনের জন্য কাজে লাগে। সেই অসিলেটরের নাম হচ্ছে ওয়েন ব্রিজ অসিলেটর। ঠিক আছে, ওয়েন ব্রিজ অসিলেটর। তোমরা মেজারমেন্টের মধ্যে অলরেডি ব্রিজ সার্কিট পড়েছো। মেজারমেন্টে তোমরা ব্রিজ সার্কিট পড়েছো তো? ওয়েন ব্রিজটা স্যার আমাদের সিলেবাসে ছিল না। আচ্ছা, ওয়েন ব্রিজটা তোমাদের সিলেবাসে ছিল না, ঠিক আছে। কিন্তু এরকম একটা ব্রিজ তো তোমরা জানো, হুইটস্টন ব্রিজ বা ম্যাক্সওয়েলস ব্রিজ, এরকম বিভিন্ন ধরনের ব্রিজ পড়েছো তোমরা। সেরকম ভাবে ওয়েন ব্রিজও হচ্ছে এক ধরনের ব্রিজ। এবার সেই ব্রিজ সার্কিটটাকে ব্যবহার করে সেটাকেই অ্যাজ এ ফিডব্যাক নেটওয়ার্ক ইউজ করে আমরা এক ধরনের অসিলেটর জেনারেট করব। এক ধরনের অসিলেটর আমরা জেনারেট করতে পারি। তো সেই অসিলেটরের নাম হচ্ছে ওয়েন ব্রিজ অসিলেটর। এবার এই ওয়েন ব্রিজ অসিলেটরের সার্কিট ডায়াগ্রামটা আমরা একবার দেখব, সেখানে কি কি থাকছে। প্রথমেই যেটা আমরা করব, আমরা অপ্যাম্প দিয়ে এটাকে বানাবো। ঠিক আছে, অপ্যাম্প দিয়ে একটা ওয়েন ব্রিজ অসিলেটরকে বানাবো। তাহলে প্রথমেই একটা অপ্যাম্প নেব, একটা অপ্যাম্প নিলাম। এর দুটো টার্মিনাল, একটা হচ্ছে ইনভার্টিং আর একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, একটা হচ্ছে আউটপুট টার্মিনাল। আবার একটা আমি ওয়েন ব্রিজও নেব। ওয়েন ব্রিজের মধ্যে আমাদের কি কি থাকবে? ওয়েন ব্রিজের মধ্যে থাকে আমাদের একটা ব্রাঞ্চে ধরো রেজিস্টার আছে এবং তার সঙ্গে সিরিজে একটা ক্যাপাসিটার আছে। ওয়েন ব্রিজে একটা হচ্ছে R1 আছে, তার সঙ্গে সিরিজে আছে আমাদের একটা C1। আরেকটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের এরকম আছে, সেটাতেও রেজিস্টার এবং ক্যাপাসিটার, কিন্তু তারা প্যারালালে আছে। এরকম রেজিস্টারও আছে, ক্যাপাসিটারও আছে, কিন্তু প্যারালাল এরকম। তাহলে এই হলো আরেকটি ব্রাঞ্চ। আচ্ছা, ব্রিজ করতে গেলে 4টে ব্রাঞ্চ লাগে। তাহলে আরেকটা ব্রাঞ্চ কোথায় দেবো? এইখানে একটা ব্রাঞ্চ দেবো আর এইখানে আরেকটা ব্রাঞ্চ দেবো। দুটো ব্রাঞ্চেই কেবলমাত্র রেজিস্ট্যান্সই আছে। এগুলো সিম্পল, এগুলোতে কিছু নেই, খালি রেজিস্ট্যান্স আছে। এটাতেও রেজিস্ট্যান্স আছে। মানে এই ব্রিজের মধ্যে আমার 4টে ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চে রেজিস্ট্যান্স আর দুটো ব্রাঞ্চে হচ্ছে ক্যাপাসিটেন্স এবং রেজিস্ট্যান্স আছে। একটা ব্রাঞ্চে ক্যাপাসিটেন্স এবং রেজিস্ট্যান্স তারা সিরিজে কানেক্টেড আছে, আরেকটি ব্রাঞ্চে ক্যাপাসিটেন্স এবং রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্টেড আছে। এই হলো পরিস্থিতিটা। এবার এখানে আমরা নাম দিয়ে দিই। ধরো এটার নাম আমরা দিলাম হচ্ছে C2, ক্যাপাসিটার C2। এটা হলো রেজিস্টার R2, এটা হলো আরেকটি রেজিস্টার R3 এবং এটি হলো আরেকটি রেজিস্টার R4। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ওয়েন ব্রিজ। এই জিনিসটাকে আমরা বলছি কি ওয়েন ব্রিজ। আর এটা হলো আমাদের অপ্যাম্প। এখন আমাকে অপ্যাম্পের সঙ্গে ওয়েন ব্রিজটাকে কানেক্ট করতে হবে, কারণ এইখানে ওয়েন ব্রিজটাই আমার ওই অসিলেশনটাকে তৈরি করতে সাহায্য করবে, ফিডব্যাকটা প্রোভাইড করবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইন্ডাক্টর দেখতে পাচ্ছি না, এখানে ইন্ডাক্টর নেই, এখানে খালি কেবলমাত্র ক্যাপাসিটার আছে এবং রেজিস্টার আছে। তাহলে এবার আমাকে করতে হবে যেটা, এই ওয়েন ব্রিজের এই টার্মিনাল যেটা, এই টার্মিনালটাকে আমাকে গ্রাউন্ড করতে হবে। এই টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম। ঠিক আছে, এই যে টার্মিনালটা, যেটা আমার দুটো রেজিস্টারের যেখানে কানেক্টেড হয়েছিল, যে ব্রাঞ্চ দুটো রেজিস্টার আছে কেবলমাত্র, তাদের যে কানেক্টিং টার্মিনাল, সেটাকে আমরা জুড়ে দেবো আমাদের নন ইনভার্টিং, সরি আমাদের ইনভার্টিং টার্মিনালের সঙ্গে। ইনভার্টিং টার্মিনালের সঙ্গে আমরা একে জুড়ে দিলাম। ইনভার্টিং টার্মিনালের সঙ্গে আমরা একে জুড়ে দিলাম। এখানে আমরা ফিডব্যাক যেটা নেব,
আগেরটার ক্ষেত্রে আমরা ফিডব্যাকটা নিয়েছিলাম কোথায়? আগের যে ব্রিজটা ভালো করে দেখো, আগের যে ব্রিজটা সেখানে আমরা ফিডব্যাকটা নিয়েছিলাম হচ্ছে আমাদের এই মাইনাস টার্মিনাল যেখানে লেখা ছিল ইনভার্টিং সেখানে নিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আমরা সেখানে নেব না, আমরা উল্টো অর্থাৎ নন ইনভার্টিং টার্মিনালে এখানে নেব এটাকে। তো আমরা যেটা করব এটাকে নিয়ে আমরা এই জায়গা থেকে আমরা ফিডব্যাকটা তৈরি করছি, ঠিক আছে? এই জায়গা থেকে ফিডব্যাকটা তৈরি করছি এবং এইটাকে আমরা নিচ্ছি কোথায়? আমরা নিয়ে নিচ্ছি এইখানে আমাদের নন ইনভার্টিং টার্মিনাল। আর একটা জিনিস আমরা করছি, আমাদের যে আউটপুটের সঙ্গে আমরা এখানে এটাকে জুড়ে দিচ্ছি, আউটপুটটা ওখানে জুড়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের সার্কিট, এই হয়ে গেল আমাদের ওয়েন ব্রিজ অসিলেটরের সার্কিট। এখান থেকে আমাদের ভি আউট তৈরি হয়ে গেল, ভি আউট তৈরি হলো। এটা হলো আমাদের কি? অপ্যাম্প। এই পার্টটা হলো অপ্যাম্প। অপ্যাম্পের মধ্যে যেরকম প্লাস ভিসিসি মাইনাস ভিইই সেটা চাইলে তোমরা দেখাতেও পারো। এখানে আউটপুট যেটা তৈরি হলো সেই আউটপুটের কিছুটা অংশ এখানে এলো, ওয়েন ব্রিজের মধ্যে এলো। ওয়েন ব্রিজের মধ্যে থেকে আবার ওয়েন ব্রিজের মধ্যে যা প্রসেস হওয়ার হলো সেখান থেকে এই জায়গা থেকে যে ফিডব্যাক সিগন্যাল, এখান থেকে অ্যাকচুয়ালি ফিডব্যাক সিগন্যালটা আমার আবার এই যে নন ইনভার্টিং টার্মিনাল সেখানে চলে গেল। এইটা হয়ে গেল আমাদের ওয়েন ব্রিজ অসিলেটরের সার্কিট ডায়াগ্রাম। এবার এই যে সার্কিট, এটাকে আমরা আরো সিম্পলিফাই করে আঁকতে পারি। এই সার্কিটটাকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে বা আমাদের অ্যানালিসিসের সুবিধার্থে আমরা এটাকে আরো সিম্পলিফাইড ওয়েতে আঁকতে পারি। কিভাবে আঁকতে পারি সেটা এবার দেখে নেওয়া যাক। দেখো, আমরা প্রথমে এটা সিম্পলিফাইড ডায়াগ্রামটা আঁকতে চাইছি। তো সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকার জন্য প্রথমে আমি অপ্যাম্প নেব, নিলাম মাইনাস প্লাস, ইনভার্টিং নন ইনভার্টিং, আউটপুট দেখালাম, ঠিক আছে? এবার এই যে ওয়েন ব্রিজ, সেখানে দেখো এই যে আমার জিনিসটা, এই জায়গাটা ভি আউট থেকে এখানে গেল, কার সঙ্গে গেল? R4 এর সঙ্গে গেল। R4 এর এখানে জুড়লো তো, R4 এদিকে R1 C1 আছে, এদিকটায় R4ও আছে, এবং R4টা কার সঙ্গে জুড়ে আছে? R4টা কোন টার্মিনালের সঙ্গে জুড়ে আছে? R4টা আমার হচ্ছে মাইনাস অর্থাৎ ইনভার্টিং টার্মিনালের সঙ্গে আমার R4টা জুড়ে আছে। তাহলে আমি এরকম ভাবে এটাকে বলতেই পারি, আমরা এরকম ভাবে এটাকে দেখাতেই পারি, ধরো এটা হচ্ছে আমাদের ইনভার্টিং টার্মিনাল আর এটা হলো আমাদের আউটপুট, ঠিক তো? তাহলে এর সঙ্গে এইখানে যদি আমরা এরকম ভাবে একটা রেজিস্টারকে দেখিয়ে দিই, তাহলে এই ব্যাপারটা একই দাঁড়ালো। এরকম যদি একটা আমরা রেজিস্টার দেখাই যার নাম যদি আমরা R4 দিয়ে দিই, তাহলে কিছু পার্থক্য হলো? এটা হলো আমার ভি আউট, এটা হলো আমার ভি আউট। ভি আউটের সঙ্গে আমাকে ইনভার্টিং টার্মিনালকে জুড়তে হবে। কিসের মাধ্যমে জুড়বো? ভি আউটের সঙ্গে ইনভার্টিং টার্মিনালকে আমরা এই রেজিস্টারের মাধ্যমে জুড়বো, R4 এর মাধ্যমে জুড়বো। তাহলে এই যে ভি আউট, সেটা আমার এই R4 এর মাধ্যমে আমার ইনভার্টিং টার্মিনালের সঙ্গে কানেক্টেড আছে। সেটা আমি এখানে দেখালাম, এরকম করে দেখানোই যায়। আবার দেখো, এই ইনভার্টিং টার্মিনালের সঙ্গে R3টাও লেগে আছে। R3টাও আমার ইনভার্টিং টার্মিনালের সঙ্গেই লেগে আছে, কিন্তু R3টা গিয়ে জুড়েছে কোথায়? গ্রাউন্ডে লেগে আছে, গ্রাউন্ডে। তাহলে আমরা ইনভার্টিং টার্মিনাল থেকে আরো একটি রেজিস্টার আমি দেখাবো, এখানে আমি একটা কি দেখাবো? এটা R3 দেখাবো এবং সেটাকে আমি গ্রাউন্ড করে দেবো। ইনভার্টিং টার্মিনাল থেকে আমরা একটা রেজিস্টার R3 নিয়ে সেটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। কোনো অসুবিধা নেই, এরকম ভাবে দেখানো যেতেই পারে। তাহলে এই দিকটাকে আমি সিম্পলিফাই করে ফেললাম। কোন পার্টটাকে সিম্পলিফাই করলাম? আমার এই R3 আর এই R4 আর R3 এই দুটো পার্টকে আমরা সিম্পলিফাই করে দিলাম। এবার যেটা করব, আমার দেখো এই যে অপ্যাম্প, তার যে প্লাস অর্থাৎ যে নন ইনভার্টিং টার্মিনাল, তার সঙ্গে লেগে আছে কোন জায়গাটা? তার সঙ্গে লেগে আছে আমার দুটো জিনিস। কি কি জিনিস লেগে আছে বলো? একটা হচ্ছে ভি আউটের সঙ্গে R1 C1 লেগে আছে, ভি আউটের সঙ্গে R1 C1 ও লেগে আছে, এবং সেই R1 C1 আর এই R2 C2, R1 C1 সিরিজে আর এই R2 C2 প্যারালালে লেগে আছে, তাই তো? ভি আউটের সঙ্গে। এবং এই R1 C1 এবং R2 C2 গ্রাউন্ডেড হয়ে আছে। R2 C2 যে প্যারালাল কম্বিনেশন, সেটা ফাইনালি গ্রাউন্ডেড হয়ে আছে এবং তাদের যে মিডিল পয়েন্ট মানে কানেক্টিং পয়েন্ট, সেখান থেকে ফিডব্যাক নিয়ে আমি জুড়ে দিয়েছি আমার অপ্যাম্পের যে নন ইনভার্টিং টার্মিনালের সঙ্গে। তাহলে পিকচারটা আমি এরকম ভাবে ভাবতে পারি, আমার এই ভি আউট থেকে আমি শুরু করি। ভি আউট থেকে শুরু করে আমার প্রথমে কে লেগে আছে বলো? ভি আউট থেকে শুরু করলে প্রথমে আমার এই R1 আর C1 লেগে আছে। ভি আউট থেকে শুরু করলে দেখো
তাই হচ্ছে ভি আউট থেকে মানে এই পয়েন্টটাতেই ভি আউট আমরা বলতে পারি। ভি আউটের সঙ্গে লেগে আছে R1C1 সিরিজে, তাহলে সেটাই প্রথমে দেখায়। ধরো এখান থেকে আমি নিলাম, নিয়ে আমি R1 আর C1 কে সিরিজে দেখাই। এটা হয়ে গেল আমাদের R1 আর এই হয়ে গেল আমাদের C1, ঠিক আছে। এবার R1C1 তো শুধু নেই, তার সঙ্গে কে আছে সিরিজে, তার সঙ্গে সিরিজে আবার R2C2 ও লেগে আছে। R2 এবং C2 তারা পরস্পর প্যারালালে আছে অবশ্য, এবং সেই প্যারালাল কম্বিনেশনটা ফাইনালি গ্রাউন্ডেড আছে। তাহলে এই জায়গা থেকে আমরা কি দেখাতে পারি, এই জায়গা থেকে আমরা বলতে পারি এটা আমাদের আবার R2 এবং C2 পরস্পর প্যারালালে কানেক্টেড। এটা ধরলাম আমি C2 এবং তার সঙ্গে প্যারালালে আছে আমার R2। এই দুটো প্যারালাল যে কম্বিনেশন সেটাকে আমরা ফাইনালি আবার গ্রাউন্ড করে দেবো। এখানে আমরা এটাকে গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হলো আমার C2 আর এটা হয়ে গেল আমাদের R2। আর একটা জিনিস দেখার আছে, এই R1C1 এবং R2C2 যেই জায়গায় যে পয়েন্টে যুক্ত ছিল, যে পয়েন্টে পরস্পর যুক্ত ছিল, সেই জায়গা থেকে ফিডব্যাক নিয়ে আমরা প্লাস টার্মিনালে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে এই যে প্লাস টার্মিনাল অর্থাৎ যে নন ইনভার্টিং টার্মিনাল, সেখানে কি দেবো, সেখানে এই পয়েন্ট থেকে নিয়ে দিয়ে এটাকে কানেক্ট করে দেবো। তাহলে এই যে সার্কিটটা আমরা আঁকলাম, এটা কি সবাই বুঝতে পারলে? এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে যেটা আমাদের সার্কিট ডায়াগ্রাম দেওয়া ছিল, তার পরিবর্তে আমি এইটাকে যদি এঁকে দিই, কোনো অসুবিধা আছে? এই সার্কিটটা সবাই বুঝতে পেরেছো? এইটা থেকে কিভাবে এটাকে আঁকলাম, ছিল তো এইটা, সেখান থেকে এইটাকে আমি আঁকলাম। দুটো কিন্তু একই, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট। তো আমি এই জিনিসটাকেই ওইভাবে এঁকেছি যাতে আমাদের অ্যানালিসিস করতে সুবিধা হয়। এখন আমরা এই পার্টটাকে নিয়ে অ্যানালিসিস করবো। এই সার্কিটটা যেহেতু আমাদের একটা কনভেনিয়েন্ট ফর্মে আছে, আমরা ব্রিজটাকে সিম্পলিফাই করে নিতে পেরেছি, তো আমরা এই জিনিসটাকে নিয়ে এবার অ্যানালিসিসটা আমরা স্টার্ট করব, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের অ্যানালিসিসটা স্টার্ট হোক। আচ্ছা দেখো, এবার হচ্ছে কি, আমরা প্রথমে এই যে জায়গাটা আছে আমাদের এই পার্টটা, প্রথমত আমরা এই ফিডব্যাক পার্টটাকে নিয়ে একটু অ্যানালিসিস করার চেষ্টা করি। এই যে জিনিসটা আমাদের আছে, এই পার্টটাকে আমি প্রথমত বোঝার চেষ্টা করি এটা কিরকম সার্কিট। তো তোমাদের এখান থেকে আর একটা আইডিয়া ক্লিয়ার হবে, ফিল্টার সম্পর্কে কিছুটা আইডিয়া ক্লিয়ার হবে। দেখো আমাদের যেটা ভি আউট, এটা আমরা নিচ্ছি, সেটা আমরা কোথা থেকে নিচ্ছি, ভি আউটটা আমরা কোথা থেকে নিচ্ছি, এখানে আমাদের ভি আউট থেকে জুড়ে আছে আমাদের R1 এবং C1, এবং তার সঙ্গে এখানে আমাদের জুড়ে আছে R2 এবং C2, এবং আমরা ফিডব্যাকটা নিচ্ছি এই জায়গা থেকে আমরা ফিডব্যাকটাকে কালেক্ট করছি, ঠিক আছে। তো আমাদের যদি এরকম একটা সার্কিট থাকে, ফর এক্সাম্পল যদি আমাদের এরকম একটা সার্কিট থাকে, ধরো একটা ক্যাপাসিটার আছে, তার সঙ্গে সিরিজে ধরো একটা রেজিস্টার আছে, তার সঙ্গে প্যারালালে ধরো এরকম একটা আছে সিচুয়েশন যে একটা ক্যাপাসিটার এবং এখানে আরেকটা রেজিস্টার। এরকম ধরো একটা সিচুয়েশন আছে। তুমি ধরো এখানে একটা ইনপুট ভোল্টেজ দিচ্ছ, এই ইনপুট মানে এখানে যে সিচুয়েশনটা আছে তার সঙ্গে ওটাকে ইয়ে করো না, আমি এটা ইন জেনারেল একটা ছবি বলছি। এটা একটা ইনপুট ভোল্টেজ আর এটা ধরো একটা আউটপুট ভোল্টেজ এখানে তৈরি হচ্ছে, ফর এক্সাম্পল। এটা যদি একটা জেনারেলাইজড একটা পিকচার হয়, এখানে আমরা একটা হচ্ছে ক্যাপাসিটার এবং একটা রেজিস্টার নিয়েছি, এটা ধরো C1, এটা ধরো আমার C2, সরি এটা হলো ধরো R1, C1 R1, এটা ধরো আমার C2, এবং এটা হলো R2, ঠিক আছে। এখন আমাকে একটা জিনিস বলো, যদি খুব একটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয়, এই এটা যদি এরকম খুব একটা লো ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল হয়ে থাকে, লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল মানে কি, যার এই টাইম পিরিয়ডটা অনেক বড়, ফ্রিকোয়েন্সিটা খুব ছোট, মানে এইরকম একটা সিগন্যাল ধরো লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি আমরা দিই,
তাহলে এই ক্যাপাসিটারটা কি করবে? লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে খুব সহজে এর মধ্যে দিয়ে পাস করতে দেবে না পাস করতে দেবে না, কি করবে বলুন? ক্যাপাসিটারের যে ইম্পিডেন্স তার ভ্যালু কত? ক্যাপাসিটারের ইম্পিডেন্স যদি আমরা Z1 ধরে নিই, তাহলে Z1 সমান আমরা কত জানি? 1/J⍵C1। এটা তো আমরা জানি ক্যাপাসিটারের ইম্পিডেন্স হচ্ছে 1/J⍵C1। এখন যদি ফ্রিকোয়েন্সিটা খুব লো হয়, মানে ইনপুটের যেটা আমরা সাপ্লাই দিচ্ছি, ইনপুটে যে সাপ্লাইটা আমরা দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি ধরো খুব লো, ফ্রিকোয়েন্সিটা ধরো খুব লো, মানে টাইম পিরিয়ডটা অনেকটা হাই, এরকম একটা হাই ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল আমরা দিচ্ছি, তাহলে সে তার ক্ষেত্রে ক্যাপাসিটারটা কি করবে? বেশি রিঅ্যাক্টেন্স দেবে বা বেশি ইম্পিডেন্স দেবে না কম ইম্পিডেন্স দেবে? স্যার ইম্পিডেন্স হ্যাঁ, ইম্পিডেন্সটা কি করবে? হ্যাঁ বলো, বেশি হবে না কম হবে? 1/J⍵C। শোনা যাচ্ছে না, অন্য কেউ একটু বলো, হাসিরুল বলো কি বলছিলে? স্যার বলছি ইম্পিডেন্সটা ইনক্রিজ হয়ে যাবে ফ্রিকোয়েন্সিটা যদি কমে যায়। তাহলে ফ্রিকোয়েন্সিটা হাই মানে লো হলে, ফ্রিকোয়েন্সিটা যদি আমার লো হয় তাহলে আমাদের ইম্পিডেন্সটা বেশি হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে এই জিনিসটা, এই যে জায়গাটা, মানে এই যে ব্লকটাকে আমরা বলছি, এটাকে যদি আমরা একটা ব্লকের মতো ধরে নিই, এই যে ব্লকটা, এই ব্লকটা আমার লো ফ্রিকোয়েন্সিকে সহজে পাস হতে দেবে না, এ সহজে পাস হতে, কারণ এখানে আমার বেশি কি পড়বে? বেশি হচ্ছে আমাদের ইম্পিডেন্স পড়বে, কারণ এটার মধ্যে খালি আমাদের 1/J⍵C1 আছে, প্লাস ধরো আমাদের R1 আছে। R1টা তো চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সির সঙ্গে রেজিস্ট্যান্সের তো কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, কিন্তু এই 1/J⍵C1 যে জিনিসটা, এটা তো ফ্রিকোয়েন্সি কম থাকলে অনেক হাই হবে, তার জন্য কিন্তু লো ফ্রিকোয়েন্সিকে এই ব্লকটা ইজিলি পাস হতে দেবে না, এটা বোঝা গেল। কিন্তু যখন ফ্রিকোয়েন্সি হাই হবে, তখন আমার ওমেগার ভ্যালু কত হবে? ওমেগার ভ্যালু খুব হাই হয়ে গেছে মনে করো, ফ্রিকোয়েন্সি হাই মানে ওমেগার ভ্যালু খুব হাই হয়ে গেছে। এখন ওমেগার ভ্যালু যদি খুব হাই হয়ে যায়, তখন তো আমার এই পার্টটা ছোট হয়ে যাচ্ছে। ওমেগার ভ্যালু যদি খুব হাই হয়ে যায়, তাহলে এই জিনিসটা কি, এর মানটা কমে যাচ্ছে, তখন কিন্তু আমার Z1 এর ভ্যালুটাও কমে যাচ্ছে, এবং Z1 এর ভ্যালু যেহেতু কমে যাচ্ছে, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে কিন্তু এই জিনিসটা ইজিলি পাস হতে দেবে। তাহলে এই যে আমার এটা একটা ফিল্টারের মতো কাজ করলো, ফিল্টার যেরকম ছাঁকনির কাজ করে, সেরকম ভাবে এই R1 এবং C1 এই যে সিরিজ কম্বিনেশনটা, এটা একটা ফিল্টারের মতো কাজ করবে। এবং এটা হচ্ছে কোন ফ্রিকোয়েন্সিকে পাস হতে দিচ্ছে? লো ফ্রিকোয়েন্সি না হাই ফ্রিকোয়েন্সি, কাকে পাস হতে দিচ্ছে? এই হাই ফ্রিকোয়েন্সিকে এর মধ্যে দিয়ে পাস হতে দিচ্ছে, কিন্তু লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আটকে দিচ্ছে। তাহলে এই ফিল্টারটাকে আমি কি ফিল্টার বলবো? এটাকে আমি একটা বলবো হচ্ছে হাই পাস ফিল্টার, কে আমি বলবো একটা HPF, মানে হচ্ছে হাই পাস ফিল্টার। এ হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে নিজের মধ্যে ইজিলি পাস হতে অ্যালাউ করে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে নিজের মধ্যে পাস হতে অ্যালাউ করে, কিন্তু লো ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দেয়। একইভাবে এখানে যেটা আমাদের আছে, এই যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছ এখানেও তো একটা কম্বিনেশন আছে, এই C2 এবং R2 নিয়ে, C2 এবং R2 প্যারালাল করে একটা কম্বিনেশন আছে। এখানে আমাকে বলো দেখি এটা কি করবে? এটা তোমার প্যারালালে লাগানো আছে। যখন লো ফ্রিকোয়েন্সি হবে, লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এ কি করবে? যেহেতু এটা প্যারালালে লাগানো আছে, হ্যাঁ, এটা যখন আমার প্যারালালে লাগানো আছে এই সার্কিটটা, আর এটা ছিল আমার সিরিজে লাগানো ছিল, এটা কিন্তু আমার যেটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসবে তাকে কিন্তু ব্লক করবে। হাই ফ্রিকোয়েন্সি যদি সিগন্যাল এসে থাকে, সেই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে কিন্তু এ ব্লক করে দেবে, কিন্তু লো ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল আছে, লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে কিন্তু ইঞ্জিনের মধ্যে দিয়ে পাস করতে অ্যালাউ করবে। তার মানে এই যে প্যারালাল কম্বিনেশন অফ মানে R2 এবং C2, এটা যদি তুমি ইকুইভ্যালেন্ট বার করো, এর তো আর Z1 সমান এই 1/J⍵C1 প্লাস R2 হবে না। এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে তোমাকে যদি Z2 বার করতে হয়, তোমাকে প্যারালাল কম্বিনেশন করতে হবে, মানে R2 এর সঙ্গে প্যারালাল করতে হবে 1/J⍵C2, 1/J⍵C2, তবে গিয়ে তুমি ইকুইভ্যালেন্টটা পাবে, তাই না? 1/J⍵C2 করলে তবে গিয়ে তুমি ইকুইভ্যালেন্টের ভ্যালুটা পাবে। তো দেখতে পাবে যখন এই প্যারালাল কম্বিনেশনটা এরকম হচ্ছে, এটা কিন্তু আমাদের লো ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল তাদের ক্ষেত্রে একটা লো ইম্পিডেন্স প্রোভাইড করছে, বাট হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে কিন্তু হাই ইম্পিডেন্স প্রোভাইড করছে। তার মানে এটা কিন্তু নিজের মধ্যে দিয়ে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ইজিলি পাস করিয়ে দেবে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে নিজের মধ্যে পাস করতে দেবে না। তার মানে এই যে জিনিসটা হয়ে যাচ্ছে আমাদের একটা লো পাস ফিল্টার। যেহেতু লো ফ্রিকোয়েন্সিকে পাস হতে দেয়, তাহলে লো পাস। আর যেহেতু একটা ছাঁকনির মতো কাজ করছে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস হতে দেবে, তারপরে দেবে না, তার জন্য এটা একটা ফিল্টার। তার জন্য এটা হলো একটা লো পাস ফিল্টার, আর এটা হলো একটা হাই পাস ফিল্টারের মতো কাজ করবে। তাহলে আলটিমেটলি আমার আউটপুটে, হ্যাঁ বলো।
এই এই যে জিনিসটা হলো এটা সেই এমিটার বাইপাসের মতন একটা কাজ করছে। এমিটার বাইপাস ক্যাপাসিটার যেরকম ছিল ঠিক সেরকমই, হ্যাঁ অনেকটা বলতে পারো। এমিটার বাইপাসেও ক্যাপাসিটার এই কারণেই থাকতো। হ্যাঁ, তো এটা হচ্ছে কি একটা লো পাস ফিল্টার, এটা হলো একটা হাই পাস ফিল্টার। তাহলে এবার তুমি এখানে যখন সিগন্যালটা দিচ্ছ, তাহলে কি হচ্ছে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমার এই হাই পাস ফিল্টার সেটাকে আটকাচ্ছে, কিন্তু লো পাস ফিল্টার সেটাকে পাস হতে দিত। অন্যদিকে যখন আমি ফ্রিকোয়েন্সিটার মানটা বাড়াচ্ছি, তখন ফ্রিকোয়েন্সির মানটাকে যখন বাড়িয়ে বাড়িয়ে হাই করছি, তখন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পরে এই হাই পাস ফিল্টার সেটাকে অ্যালাউ করে দিচ্ছে, কিন্তু তখন আবার লো পাস ফিল্টার ব্লক করে দিচ্ছে। এই করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকবে, তার জন্য আউটপুটটা কিন্তু আমার সবসময় লোই থাকছে, মানে এখানে হাই পাস ফিল্টার লো ফ্রিকোয়েন্সিকে আটকে দিচ্ছে, অন্যদিকে হাই ফ্রিকোয়েন্সিকে আটকে দিচ্ছে আমাদের এই লো পাস ফিল্টারটা। তো আলটিমেটলি আমার আউটপুট যেটা আছে না, সেটা সবসময় লোই থাকছে, আউটপুটটা লোই থাকছে, কিন্তু মানে এই হাই এবং লো ফ্রিকোয়েন্সির মধ্যে একটা পার্টিকুলার একটা টিউনিং ফ্রিকোয়েন্সি থাকে, একটা পার্টিকুলার টিউনিং ফ্রিকোয়েন্সি থাকে, যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে দেখা যায় যে আউটপুটটা কিন্তু হাই হবে। তাছাড়া অন্য যে কোনো ফ্রিকোয়েন্সিতে আউটপুটটা লো, কিন্তু আউটপুটটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে গিয়ে ম্যাক্সিমাম হবে। সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি কোনটা না, হাই পাস ফিল্টারও সেটাকে খুব একটা আটকাতে পারছে না, তার মধ্যে দিয়ে মোটামুটি অ্যালাউ করছে, এবং লো পাস ফিল্টারও তাকে খুব একটা আটকাচ্ছে না, তখন আমাদের আউটপুটটা কিন্তু হাই হবে, এবং সেইটা হচ্ছে একটা পার্টিকুলার টিউনিং ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে এলপিএফ এবং এইচপিএফ মিলে যে কম্বিনেশনটা হচ্ছে, সেখানে আমাদের একটা এরকম পার্টিকুলার টিউনিং ফ্রিকোয়েন্সি থাকবে, যে ফ্রিকোয়েন্সিতে আমাদের আউটপুটটা ম্যাক্সিমাম হবে। তো আমরা যদি এরকম একটা গ্রাফ পেপারে প্লট করার চেষ্টা করি ব্যাপারটাকে, ধরো আমাদের এরকম আছে ফ্রিকোয়েন্সিটাকে আমরা দেখাচ্ছি, তাহলে হয়তো এরকম দেখতে পাবে যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমাদের এই আউটপুটটা তার আগেও লো এবং পরেও লো, কিন্তু একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আউটপুটটা এরকম ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে এবং বাকি জায়গাতে লো হয়ে যাচ্ছে। বুঝতে পারলে, মানে ফ্রিকোয়েন্সিটা এই যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমি এঁকেছি এটা, তখন কিন্তু আউটপুটটা ম্যাক্সিমাম হচ্ছে, এবং এই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এটা ম্যাক্সিমাম হচ্ছে, এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় এফ আর। ঠিক আছে, এফ আর মানে এটাকে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিও বলতে পারি, এটা আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সিও বলতে পারি আমরা। এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে আমাদের এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে ফেজ শিফটিং এর ব্যাপারটা জিরো হয়ে যাবে, মানে এই ক্যাপাসিটার যতটা ফেজ শিফট করাবে, এই প্যারালাল ক্যাপাসিটার ততটা ফেজ শিফটকে কম কম মানে ব্যালেন্স করে দেবে, এবং আলটিমেটলি এতে কোনো ফেজ শিফটিং আর থাকবে না। কখন থাকবে না, এই পার্টিকুলার একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে গিয়ে ব্যাপারটা থাকবে না, তাছাড়া অন্য যে কোনো ফ্রিকোয়েন্সিতে কিন্তু আউটপুট লো থাকবে, এবং আমাদের যে ফেজ শিফট সেই ব্যাপারটাও কিন্তু থেকে যাবে। তাহলে এই যে আমাদের ওয়েন ব্রিজ অসিলেটর যে জিনিসটা আমরা বললাম, সেখানে দেখো এরকম একটা কম্বিনেশন আছে, তো এরকম তো একটা কম্বিনেশন আছে, যে জিনিসটা আমরা ওই এলপিএফ এবং এইচপিএফ নিয়ে দেখালাম, সেখানে তো আমাদের এরকম একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে, এই যে এই হলো আমাদের একটা, আর এই হলো আর একটা, এটা কি, এটা হলো আমাদের এইচপিএফ একটা, আর এটা হলো একটা এলপিএফ। তাহলে এরা মিলে একটা ওই রকম সিমিলার কম্পোজিশন কিন্তু তৈরি করছে, এবং যার জন্য কি হবে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমরা এখানে আউটপুটটা পাবো। এইখান থেকে তো আমরা মানে ফিডব্যাকটা নেব, এই ফিডব্যাক যেটা পাবো, সেই ফিডব্যাক সবসময় পাবো না, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতেই পাবো, এবং সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ফিডব্যাকটা আমরা এই অপ অ্যাম্পের মধ্যে ফিড করব, এবং সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির অসিলেশনই আমরা আউটপুটে কন্টিনিউ পেতে থাকবো। বুঝা গেল? তাহলে এই যে টিউনিং করছি আমরা, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির আউটপুটকেই পেতে চাইছি, এটা আমাদের সম্ভব হচ্ছে এই কোন সার্কিটের মাধ্যমে, ওয়েন ব্রিজ অসিলেটর সার্কিটের মাধ্যমে। ওয়েন ব্রিজ অসিলেটর সার্কিটের মাধ্যমে আমরা ওই রকম ভাবে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আউটপুটটা পেতে সক্ষম হচ্ছি। এবার এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মানটা কিভাবে ক্যালকুলেট করবে, সেটার ক্যালকুলেশন করা যাবে। তো সেটার ক্যালকুলেশন আমরা পরের ক্লাসে করব। মানে এই যে সার্কিটটা আছে আমাদের এলপিএফ এবং এইচপিএফ মিলিয়ে যে সার্কিটটা, এর আমরা অ্যানালিসিস করব, যেরকম আমরা Z1 Z2 ধরে করি। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা Z1 ধরে নিচ্ছি, C1 এবং R1 এর কম্পোজিশনটাকে, এবং এই C2 এবং R2 কম্পোজিশন প্যারালালটাকে আমরা Z2 ধরে নেব, দিয়ে আমরা এটার ভি আউট বাই ভি ইন এই রেশিওটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব। ভি আউট বাই ভি ইন এই রেশিওটাকে আমরা হিসাব করার চেষ্টা করব। এটা হলো আমাদের ভি ইন, ভি আউট বাই ভি ইনটাকে আমরা হিসাব করার চেষ্টা করব, এবং তারপরে দেখব রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মানটা কত হয়, এবং আমাদের সাস্টেন্ড অসিলেশন পেতে গেলে কি কি কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে আমরা দেখব। তো আজকে আমরা এইটুকুই বললাম যে ওয়েন ব্রিজের অসিলেটরের সার্কিটটা কিরকম হয়, এবং সেই সার্কিটটাকে সিম্পলিফাইড ওয়েতে কিভাবে দেখানো যেতে পারে।